হ্যালো স্টুডেন্ট, আই এম এসজি। আজকে শুরু করছি আমরা বিএসসি ফিফথ সেমিস্টার মলিকুলার বায়োলজি। তো দেখো, মলিকুলার বায়োলজির ইউনিট ওয়ানে কি রয়েছে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ইউনিট ওয়ানে রয়েছে, তার মধ্যে আমাদের পড়তে হবে স্যালেন্ট ফিচার্স অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, আর পড়তে হবে ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল। তা প্রথমে আমরা জানি নিউক্লিক অ্যাসিড কাকে বলে। নিউক্লিক অ্যাসিড আর দ্য বায়োমলিকিউলস ফাউন্ড ইন দ্য সেল নিউক্লিয়াই ইন দ্য ফর্ম অফ নিউক্লিওপ্রোটিনস। ওকে, আর একটু সহজভাবে বললে কি হয় যে নিউক্লিক অ্যাসিড কাকে বলে? সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ পরিমাণে ও কার্যকারিতায় প্রাধান্য পায়, আমরা তাকে বলি নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড বলতে আমরা সাধারণত আমাদের জীবদেহের ডিএনএ এবং আরএনএকেই বুঝি। ওকে, তো এখন এই নিউক্লিক অ্যাসিডের সন্ধান প্রথম কখন পাওয়া যায়? এটা পাওয়া যায় 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেফ মিস্টার প্রথম উনি নিউক্লিন নাম দিয়ে ওই অম্ল পদার্থটিকে শনাক্ত করেছিলেন। তারপর তার ছাত্র 1889 খ্রিস্টাব্দে অটম্যান, উনি কিন্তু এই নিউক্লিক অ্যাসিডের নাম দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে আমাদের এই যে যৌগ দুটি বলছে আর কি, জৈব যৌগ, এই দুটির মধ্যে একটি যে কোনো সজীব কোষের মধ্যে যদি না থাকে, তারা কিন্তু ওই সজীব কোষের সজীবতা প্রকাশ পায় না। তাহলে এখন সংক্ষেপে আমরা যদি জানি ডিএনএ এবং আরএনএ এর ফাংশন কি, কি বলছে দেখো, এই যে বস্তু দুটির কথা বললাম আর কি, জৈব যৌগগুলো, এরা বিভিন্ন জীবের বৈশিষ্ট্যকে প্রকাশ করে, বিভিন্ন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে এবং বিভিন্ন অপত্যের মধ্যে উত্তরাধিকার বহন করে বা বিভিন্ন চরিত্রকে বংশানুসরণ করতে সহায়তা করে। তাই এখন আমরা দেখব এই ডিএনএ এবং আরএনএ কে সম্পূর্ণ নামে কি বলা হয়। ওকে, আমরা জানি যদিও সকলে এটা ডেজক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ কে আমরা কি বলি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো কি বলছে দেখো এখানে, যে নিউক্লিওটাইড নামক যৌগ যখন একটার সাথে একটা সংযুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল তৈরি করে, তখন তাকে আমরা ডিএনএ বা আরএনএ বলতে পারছি। অর্থাৎ নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে গঠিত এই বৃহৎ জৈব যৌগ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ। আর কি বলছে, ডিএনএ আরএনএতে একক নিউক্লিওটাইডগুলি একের পর এক সংযুক্ত হয়ে একটি দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে, অর্থাৎ তাকে আমরা তখন বলি কি? পলিনিউক্লিওটাইডস। এই পলিনিউক্লিওটাইডস কি কি উপাদান নিয়ে গঠিত হয়েছে আমরা জানি। ইহা প্রথমত তিনটি উপাদান নিয়ে গঠিত হয়েছে। কি কি? সুগার, এখানে সুগার মিন্স পেন্টোজ সুগার। বেস, বেস মিন এখানে নাইট্রোজিনাস বেস। ওকে, প্লাস এছাড়া রয়েছে আমাদের ফসফরিক অ্যাসিড। তো এখন আমাদের জানতে হবে যে এই সুগারের মধ্যে পেন্টোজ সুগার তার গঠন কেমন, বা বেস মানে নাইট্রোজেন বেস কয় প্রকারের হয়, তাদের গঠন কেমন, আর জানতে হবে ফসফরিক অ্যাসিড এদের সাথে একত্রে কিভাবে তৈরি হয়ে বা একত্রে কিভাবে যুক্ত হয়ে এই পলিনিউক্লিওটাইড বা ডিএনএ শৃঙ্খল তৈরি করছে। ডিএনএ শৃঙ্খল আমরা পরে আঁকা শিখব। তো এখানে আমরা এই তিনটি উপাদান দেখতে পেলাম, তার মধ্যে আবার এই সুগার এবং এই বেসকে একত্রে কি বলা হয়? নিউক্লিওসাইডস বলা হয়। অর্থাৎ এই টোটাল আমাদের যে নিউক্লিওটাইডস, ওকে, এই নিউক্লিওটাইডস থেকে আমরা যদি ফসফরিক অ্যাসিডকে মাইনাস করে দিই, তখন তাকে বলে নিউক্লিওসাইডস। বা আমরা বলতে পারি এই নিউক্লিওসাইডসের সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিডকে যদি যুক্ত করে দিই, তখন আমরা তাকে বলি পলিনিউক্লিওটাইডস। সংক্ষেপে আমরা যদি প্রশ্ন করি তোমাদেরকে যে হোয়াট ইজ নিউক্লিওটাইড, হোয়াট ইজ পলিনিউক্লিওটাইড, সেখানে আমরা বলতে পারবো যে মোনোমার অফ নিউক্লিওটাইড
যখন কি হয় না পলিফর্ম অর্থাৎ পলি আকারে যখন যুক্ত হয়, অনেকগুলো যখন যুক্ত হয় তখন তাকে আমরা বলি পলিনিউক্লিওটাইডস, মানে অনেকগুলি নিউক্লিওটাইডের শৃঙ্খল বা অনেকগুলি নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটা যে শৃঙ্খল তৈরি করে তাকে আমরা বলি পলিনিউক্লিওটাইডস। আর শুধু নিউক্লিওটাইডস, অনলি নিউক্লিওটাইডস কাকে বলে আমরা যদি বলি তাকে আমরা কি উত্তর দেবো, দেখো বলছে ফসফরিক অ্যাসিডস এস্টার অফ দ্য নিউক্লিওসাইডস। একে কি বলে, একে বলা হয় নিউক্লিওটাইডস। এরপর আমরা জানবো সুগার, বেস বা ফসফরিক অ্যাসিডের মধ্যে কিভাবে সংযোগ রয়েছে বা বেসের বিভিন্ন টাইপসগুলো কি কি। নিউক্লিক অ্যাসিডের ডিএনএ এবং আরএনএতে একক নিউক্লিওটাইডগুলি পরস্পর সংযুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে। তাহলে নিউক্লিওটাইডের উপাদান তিনটি কি কি বলেছি, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার অর্থাৎ রাইবোজ সুগার। সেই পেন্টোজ সুগারের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। পেন্টোজ সুগারের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি 5টা কার্বন আছে, এখানে আমরা দুটো পেন্টোজ সুগারের স্ট্রাকচার রেখেছি। তো এখানেও 1 2 3 4 5টা কার্বন, এখানেও আছে 1 2 3 4 5টা কার্বন। তাহলে এদের মধ্যে পার্থক্য কি, আমরা এই স্ট্রাকচারটা এঁকেছি ডিএনএর জন্য, এই স্ট্রাকচারটা আমরা এঁকেছি আরএনএর জন্য। এদের মধ্যে তাহলে পার্থক্য কি রয়েছে, তো আমরা কি পেন্টোজ সুগারের স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা কার্বন এবং তার মধ্যে 1 2 3 4 4টে কার্বন রয়েছে রিংয়ের মধ্যে এবং একটি কার্বন রয়েছে রিংয়ের বাইরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। ওকে, তো এখানে দুজনের মধ্যে মেন পার্থক্য হলো যে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে রাইবোজ সুগার থাকে যাকে আমরা ডেজঅক্সি রাইবোজ সুগার বলছি। কেন বলছি, কারণ খেয়াল করো তোমরা এখানে 2 নম্বর যে কার্বনটা রয়েছে সেখানে কোনো অক্সিজেন নেই। ওকে, আর এখানে দেখো আমাদের আরএনএর মধ্যে যে রাইবোজ সুগার আছে তার মধ্যে দেখো এখানে অক্সিজেন রয়েছে, বাকি সমস্ত কার্বনগুলোর সাথে অক্সিজেন যুক্ত রয়েছে, এখানেও রয়েছে, শুধুমাত্র ডিএনএ এর ক্ষেত্রে এই যে পেন্টোজ সুগার দেখতে পাচ্ছি তার 2 নম্বর স্থানে কোনো অক্সিজেন থাকে না, তাই আমরা এটাকে কি বলছি না ডেজঅক্সি রাইবোজ বলছি। ওকে, তো এখানে এই পেন্টোজ সুগারের 1 নম্বর যে কার্বন রয়েছে, ওকে, এই 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হয় এবং তখন একে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের 5 নম্বর কার্বনের সঙ্গে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন তাকে আমরা বলি নিউক্লিওটাইড। তারপর একটা একটা করে নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে পরে নিউক্লিওটাইড তৈরি করবে। তাহলে আমরা পড়লাম পেন্টোজ সুগার, 2 পড়বো আমরা ফসফরিক অ্যাসিড। Phosphoric acid an important part of nucleotide and phosphoric acid also help nucleotide to be joined together. Okay, তো আমরা স্ট্রাকচারটা দেখব। এই স্ট্রাকচার দেখতে পাচ্ছি ফসফরাসের সাথে 1 2 3 4 4টে অক্সিজেন পরমাণু এবং 1 2 3 3টে হাইড্রোজেন পরমাণু গঠিত হয়েছে মানে রয়েছে আর কি। অতএব এই স্ট্রাকচারটাতে কি সংকেত হচ্ছে H3PO4। তাহলে এই ফসফরিক অ্যাসিড কি সেটা আমরা সংক্ষেপে জেনেছি। তো কি বলছে দেখো, এই ফসফরিক অ্যাসিড একটি ত্রিমাত্রিক অম্ল অর্থাৎ ট্রাই অ্যাসিড বলা হয়। ডিএনএ এবং আরএনএ তে এর দুটি আম্লিক মাত্রা কি করে এস্টার বন্ধনী তৈরি করে, সেটা কোথায় এই 5 নম্বর কার্বনের সাথে হয়েছে পেন্টোজ সুগার। আর 1 নম্বর মানে একটা কি হয় 3টে বলেছি ট্রাই অ্যাসিড বলেছি এটা, তা দুটো যদি ডিএনএ আরএনএর সাথে সংযুক্ত তৈরি মানে সংযুক্তি তৈরি হয় অ্যাসিডের এস্টার বন্ধনের মাধ্যমে, একটি কিন্তু অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। আর একটি অপরিবর্তিত অবস্থায় থেকে যাওয়ার জন্য ডিএনএ এবং আরএনএ উভয়ই অম্লধর্মী হয়। নেক্সট আমরা পড়ব নাইট্রোজেনাস বেস। Nitrogenous base in the nucleic acid are of two principal categories, namely purine and pyrimidines. নাইট্রোজেন বেস এটা সাধারণত ক্ষারীয়ধর্মী, বেসিক ইন নেচার, অর্থাৎ হাইড্রোজেন আধান গ্রাম। তো এখানে আমরা পিউরিন এবং পিরিমিডিন দুটি প্রকারের পেয়ে থাকি নাইট্রোজেন বেসকে। পিউরিন বেস সাধারণত নিউক্লিয় অম্লে উপস্থিত থাকে অ্যাডিনিন এবং গুয়ানিন হিসাবে, এবং পিউরিন সবসময় ডবল রিং যুক্ত হয়ে থাকে। আর পিরিমিডিন
পিরিমিডিন সাধারণত সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন এই 3 প্রকারের হয়ে থাকে এবং এগুলি সমস্ত সিঙ্গেল রিং যুক্ত হয়। তো আমরা দেখব এখন ডিএনএর মধ্যে কি কি নাইট্রোজেন বেস থাকে। ডিএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং আরএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, এখানে থাইমিন থাকে না। এখন আমরা এই নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচারগুলো সম্পর্কে একটু দেখে নেব। তো এখানে প্রথমে আমরা দেখব পিরিমিডিনের স্ট্রাকচার। তো পিরিমিডিন আমরা বলেছি যে অ্যাডেনিন এবং গুয়ানিন এই 2 প্রকারের হয়ে থাকে। তো রাসায়নিক সংকেত অনুযায়ী এখানে আমরা অ্যাডেনিন এবং গুয়ানিনকে কি বলি 6 অ্যামিনো পিউরিন এবং গুয়ানিনকে বলি 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। যদি স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি 6 অ্যামিনো পিউরিন ডবল রিং যুক্ত এবং কার্বন সংখ্যা অনুযায়ী 6 নম্বর কার্বনেতে অ্যামাইনো গ্রুপ থাকবে। ওকে, আর 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন অর্থাৎ গুয়ানিনের স্ট্রাকচার ডবল রিং যুক্ত, এখানেও পিউরিন। তো 2 অ্যামিনো বলেছি অর্থাৎ এখানে আমরা কার্বন সংখ্যা অনুযায়ী দেখতে পাবো 2 নম্বর কার্বনেতে একটি অ্যামাইনো গ্রুপ যুক্ত রয়েছে এবং 6 নম্বর কার্বনেতে একটি কিটো গ্রুপ রয়েছে অর্থাৎ এখানে অক্সিজেন বর্তমান। নেক্সট আমরা দেখব পিরিমিডিন। পিরিমিডিন আর 3 টাইপস, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। দেখো সাইটোসিন আমরা দেখতে পাচ্ছি তার রাসায়নিক সংকেত অনুযায়ী আমরা সাইটোসিনকে বলি 2 অক্সি 4 অ্যামিনো পিরিমিডিন এবং থাইমিনকে আমরা বলে থাকি 2 4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন এবং আমরা ইউরাসিলকে বলে থাকি 2 4 ডাইঅক্সি পিরিমিডিন। তাহলে আমরা দেখব সাইটোসিনের স্ট্রাকচার। দেখো 2 অক্সি অর্থাৎ কার্বন সংখ্যার দিক থেকে 2 নম্বর কার্বনে অক্সিজেন যুক্ত রয়েছে অর্থাৎ কিটো গ্রুপ যুক্ত রয়েছে এবং 4 নম্বর কার্বন একটি অ্যামাইনো গ্রুপ যুক্ত রয়েছে, সেই জন্য আমরা বলছি 2 অক্সি 4 অ্যামিনো পিরিমিডিন। এবং তারপরে আমরা দেখব থাইমিন। থাইমিনের স্ট্রাকচারে কি বলছে দেখো 2 4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন অর্থাৎ 2 নম্বর কার্বনে খেয়াল করো একটি কিটো গ্রুপ রয়েছে এবং 4 নম্বর কার্বনে একটি কিটো গ্রুপ বর্তমান, আর 5 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো একটি মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে। নেক্সট 2 4 ডাইঅক্সি পিরিমিডিন অর্থাৎ ইউরাসিলকে আমরা বলে থাকি, যেটা সাধারণত আরএনএর ক্ষেত্রে দেখা যায়। তো 2 4 অর্থাৎ 2 নম্বর কার্বনে একটি কিটো গ্রুপ রয়েছে এবং 4 নম্বরের ক্ষেত্রে আরেকটি কিটো গ্রুপ বর্তমান। তো এখানে আমাদের একটি শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, দ্য ডিফারেন্স বিটুইন থাইমিন অ্যান্ড ইউরাসিল, দে আর দ্য সেম স্ট্রাকচার। রাসায়নিক সংকেত অনুযায়ী এদের পার্থক্যটা কোথায় না এই থাইমিনের ক্ষেত্রে একটি মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে কিন্তু এখানে কোনো মিথাইল গ্রুপ যুক্ত নেই। তাহলে আমরা এখন দেখলাম বিভিন্ন নাইট্রোজেন বেসের টাইপস অ্যান্ড স্ট্রাকচার। এরপর আমরা দেখব কিভাবে এই সমস্ত নাইট্রোজেন বেসগুলো, আমি বলেছিলাম যে আমাদের পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে এই সমস্ত নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনে যুক্ত থাকে ফসফরিক অ্যাসিড। এইভাবে কি তৈরি হয় নিউক্লিওটাইড এবং একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হয়, অর্থাৎ আমরা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন দেখব। এবং তার আগে আমরা দেখব এখানে কিভাবে এই নাইট্রোজেন বেস বা পেন্টোজ সুগারের সাথে যুক্ত হলে কি নাম হয় বা তার সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে কি নাম হয় সেটা আমরা একটু সংক্ষেপে দেখব। নিউক্লিওটাইডের গঠনে 3টি উপাদান ছিল, কি কি ছিল? এক নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ছিল ফসফরিক অ্যাসিড। এই 3টি একত্রে তৈরি করেছিল কি নিউক্লিওটাইড। সেইটা কিভাবে যুক্ত ছিল সেটা আমরা দেখব। মানে স্ট্রাকচারালি দিক দিয়ে পেন্টোজ সুগারের যে স্ট্রাকচার, সেই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে পিউরিন বা পিরিমিডিন কিভাবে সংযুক্ত থাকে দেখো। আর পেন্টোজ সুগারের এই 1 নম্বর কার্বনের সাথে যদি পিউরিন যুক্ত হয় তাহলে কিন্তু 9 নম্বর নাইট্রোজেন যুক্ত হবে, আর যদি পিরিমিডিন যুক্ত হয় তাহলে তার 1 নম্বর নাইট্রোজেন যুক্ত হবে। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম, পেন্টোজ সুগারের সাথে পিউরিন যদি হয় তাহলে পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের সংযোগ থাকে এবং যদি পিরিমিডিন হয় তাহলে তার 1 নম্বর নাইট্রোজেনের সাথে সংযোগ থাকে। এখানে আমরা থাইমিন নিয়েছি অর্থাৎ এটা একটা পিরিমিডিন, তাই এখানে 1 নম্বর নাইট্রোজেনের সাথে সংযুক্ত রয়েছে। আর এখানে যে বন্ধনটা থাকে এই বন্ধনটাকে কি বলা হয়? এটাকে বলা হয়
গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, নেক্সট দেখো পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। এখানে যে সংযোগটা থাকে 5 নম্বর কার্বনের সাথে ফসফরাসের যে সংযোগ থাকে, বন্ধনীটা কি থাকে, এই যে বন্ডটা দেখতে পাচ্ছি আমরা, এই বন্ডটাকে বলা হয় কি, এটাকে বলা হয় এস্টার বন্ড। তো এখন যদি পিউরিন পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে বা নিউক্লিওটাইড যদি তৈরি করে আর কি, পিউরিন যুক্ত হয়, তখন তাকে আমরা পিউরিন নিউক্লিওটাইড বলি। আর যদি পিরিমিডিন যুক্ত হয় আমরা তাকে বলি পিরিমিডিন নিউক্লিওটাইড। এইভাবে একটি নিউক্লিওটাইড তৈরি হয়। এই নিউক্লিওটাইডের সাথে কি দেখা যাবে, এখানের সাথে পরপর আবার এখানে একটা ফসফরিক অ্যাসিড থাকবে, তার সাথে আবার পেন্টোজ সুগার, তার সাথে আবার আমরা নাইট্রোজেন বেস দেখতে পাবো, একটা একটা করে এরকম নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে কি তৈরি করবে, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। সেটা আমরা দেখবো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল কি করে তৈরি। এখানে আমরা দেখব বিভিন্ন নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ সুগার যুক্ত হলে কি হয় না, অ্যাডিনিনের সাথে যদি সুগার যুক্ত হয় পেন্টোজ সুগার, তখন তাকে বলা হয় অ্যাডিনোসিন। গুয়ানোসাইনের সাথে যদি যুক্ত হয় সুগার, তখন তাকে বলা হয় গুয়ানোসিন। থাইমিনের সাথে যদি যুক্ত হয় পেন্টোজ সুগার, তাকে বলা হয় থাইমিডিন। এবং সাইটোসিনের সাথে সুগার যদি যুক্ত হয় তাকে আমরা বলি সাইটিডিন। এবং ইউরাসিলের সাথে যদি সুগার যুক্ত হয় অর্থাৎ পেন্টোজ সুগার, আমরা তাকে বলি ইউডিডিন। তো এখন আমরা দেখব এদের প্রত্যেকের সাথে যদি H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড যদি যুক্ত হয়, তখন তাদেরকে কি বলা হয় না, অ্যাডিনোনের সাথে যদি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, এর সাথে H3PO4, 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 PO4। তাই এখন এই নিউক্লিওটাইডগুলো নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হলে কি কি হয় সেগুলো আমরা দেখব। অ্যাডিনিনের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন তাকে বলা হয় অ্যাডিনাইলিক। এবং গুয়ানিনের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন তাকে কি বলা হয় গুয়ানাইলিক। এবং থাইমিনের সাথে যদি H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড যদি যুক্ত হয়, তখন তাকে কি বলা হয় থাইমিডাইলিক। সাইটোসিনের সাথে যদি H3PO4 বা ফসফরাস যুক্ত হয়, তখন তাকে কি বলা হয় সাইটিডাইলিক। এবং রয়েছে ইউরাসিল, ইউরাসিলের সাথে যদি H3PO4 যুক্ত হয়, তাকে বলা হয় ইউরিডাইলিক। আমরা এবার একটা দেখে নেব নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগার কিভাবে যুক্ত। তাহলে আমরা এখন কি দেখছি, ডিএনএর একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল কি করে গঠিত হয়। তো আমরা সেটা এখন আঁকছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে ডিএনএ স্ট্রাকচার হয়, মানে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে যদি ডিএনএ তৈরি হয়, পেন্টোজ সুগারে দেখতে হয়েছে প্রত্যেকটা 1 নম্বর কার্বনের সাথে কি হয়েছে, বেস যুক্ত হয়েছে, নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। এবং পেন্টোজ সুগারের একদিকে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, একদিকে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, সেটা আমাদের 5 নম্বর কার্বনের সাথে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, যে কার্বনটা অলরেডি রিং এর বাইরে থাকে।
তো আর কি করেছে, একটা পেন্টোজ সুগারের সাথে আরেকটা পেন্টোজ সুগার, অর্থাৎ এভাবে এক একটা নিউক্লিওসাইড বা পলিনিউক্লিওটাইড যে তৈরি হয়েছে সেই সংযুক্ত করছে, নিউক্লিওটাইডগুলোকে সংযুক্ত করতে সাহায্য করছে কে না, দেখো মাঝে লিঙ্কার হিসাবে ফসফরিক অ্যাসিড একটার সাথে একটাকে সংযুক্ত করছে। আর এটা 5 প্রাইম এন্ড যদি হয় তাহলে এটা অবশ্যই এখানে 3 প্রাইম এন্ড হবে। ওকে, তাহলে এখানে আমরা একটু সরলভাবে যদি স্ট্রাকচারটা দেখি পলিনিউক্লিওটাইড কীভাবে তৈরি হয়েছে। নিউক্লিক অ্যাসিডে বহু নিউক্লিওটাইড পরস্পর সারিবদ্ধভাবে জোড়া লেগে শৃঙ্খলিত গঠন তৈরি করে। পাশাপাশি থাকা দুটি নিউক্লিওটাইড ফসফরিক অ্যাসিডের মাধ্যমে দুটি এস্টার বন্ধনী তৈরি করে পরস্পর যুক্ত হয়। 3 প্রাইম প্রান্তের ফসফরিক অ্যাসিডের একটি OH একটি নিউক্লিওটাইড 5 প্রান্তের কার্বনের সঙ্গে আরেকটি OH পার্শ্ববর্তী নিউক্লিওটাইডের 3 প্রাইম প্রান্তের কার্বনের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ধনী গঠনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়। এই ফসফোডাইএস্টার বন্ধনী পলিনিউক্লিওটাইড শৃঙ্খলকে যথাযথ স্থায়িত্ব প্রদান করে। এইভাবে বন্ধনী তৈরির সময় ফসফরিক অ্যাসিডের দুটি OH মূলক খরচ হয়, একটি OH মূলক অবশিষ্ট থাকে। তাই অবশিষ্ট OH মূলকটির কারণেই DNA RNA অম্লধর্মী।